শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগতম চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আজকের পর্বে। সাথে আছি দীপ্তি চৌধুরী। বাংলাদেশের ছোট বড় শহরগঞ্জ, মহাসড়ক, বিশেষ করে ঢাকা শহরের মানুষের সবচেয়ে বড় ভোগান্তির এবং সবচেয়ে বিরক্তিকর বিষয় হলো যানজট। যানজটের কারণে বিভিন্ন বড় শহরে, বিশেষ করে ঢাকা শহরে স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্য যাতায়াত অসম্ভব হয়ে পড়েছে। প্রতিদিন কত শ্রম ঘন্টা যে রাস্তায় নষ্ট হচ্ছে তা হিসাব করাও কঠিন। মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা যানবাহন রাস্তায় দাঁড়িয়ে থাকায় বাড়ছে জ্বালানি ব্যয়, গাড়ির শব্দ ও কার্বন নিঃসরণ বেড়ে যাওয়ায় বিপর্যস্ত হচ্ছে প্রকৃতি। যানজট শুধু আমাদের অমূল্য সময় কেড়ে নিচ্ছে না, নাগরিক জীবনে বয়ে আনছে নানা দুর্ভোগ। কর্মস্থল, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সময় মতো না পৌঁছানোর ব্যাপার তো আছেই। রোগী সহ অ্যাম্বুলেন্স যখন যানজটে আটকা পড়ে তখন তৈরি হয় ভয়াবহ পরিস্থিতি। সময় মতো হাসপাতালে পৌঁছতে না পারায় সংকটাপন্ন হয়ে পড়ে রোগীর জীবন। অনেক সময় অ্যাম্বুলেন্সেই মারা যান রোগী। বর্তমানে নাগরিকদের অপরিসীম ক্ষতি, ক্ষোভ ও বিরক্তির নাম যানজট। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় চাই যানজট মুক্ত ঢাকা। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের সাবেক নির্বাহী পরিচালক জনাব খন্দকার রাকিবুর রহমান। স্বাগতম আপনাকে। ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে একজন পরিবহন মালিক রয়েছেন শিবলো এন্টারপ্রাইজের কর্ণধার মোহাম্মদ দেলোয়ার হোসেন। স্বাগতম আপনাকে। খন্দকার রাকিবুর রহমান, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। আমরা জাস্ট অনুষ্ঠান শুরুর আগেই বলছিলাম যে আমরা যদি বলি যে আমাদের সবচেয়ে পুরনো সমস্যা কোনটা, বা একেবারে যে সমস্যাটি আমরা সবাই ভুক্তভোগী, সেটা আসলে যানজট। দীর্ঘদিন ধরে কথা হচ্ছে, সমাধানের উপায় ভাবা হচ্ছে। আমরা বারবার স্বপ্ন দেখেছি এই বুঝি যানজট একটুখানি কমলো, ইউডাল সেতুর পরে, মেট্রো রেল হওয়ার পরে আমরা ভাবলাম যে যানজট অনেকখানি কমবে। কিন্তু নানা পদক্ষেপ নেওয়ার পরেও, নানা কথা হওয়ার পরেও এখনো কেন যানজট আসলে কমছে না? সেই কারণটা কি? যানজট কেন কমছে না, আমার মনে হয় যে আগে তার কাছ থেকে আমরা আর শুনে নিতে পারি, কারণ ওনার এক্সপিরিয়েন্স আরো ফিল্ডের এক্সপিরিয়েন্স। উনি একাধারে মালিক। হ্যাঁ, কেন যানজট হয়, ওনারা কিভাবে এটা ফেস করেন, যানজটে ওনাদেরই ক্ষতি বেশি হয়, ওনাদের প্রফিটেবিলিটি কমে যায়। বলুন তো কেন, আপনার অভিজ্ঞতা কি বলে? আসলে আমাদের দেশে যে ড্রাইভারদেরকে যে লাইসেন্স দেয়, অনেককে মনে করেন ওইরকম ভাবে এই ট্রেনিং প্রাপ্ত ড্রাইভারের অভাব। কেন অভাব? যারাই মনে করেন আজকে মনে করেন ড্রাইভার হয়েছে, এরা মনে করেন অভিজ্ঞতা কম, এদের অভিজ্ঞতা কম। এই জন্যে গাড়িটা কীভাবে সাইড করতে হবে, গাড়িটা কোন জায়গায় পার্কিং করতে হবে, গাড়িটা কোন জায়গায় দাঁড় করাতে হবে, এই জিনিসটা আমাদের অনেক ড্রাইভারে কিন্তু জানেও না। কিন্তু আসলে তারা বিআরটিতে গেলে কি ঘুষ খাইয়া মনে করেন টাকা পয়সা লইয়া বেশি বাড়তি টাকা নিয়ে তাদেরকে লাইসেন্স দিয়ে দেয়। তাদেরকে যে দিক নির্দেশনা দেওয়ার কথা আমাদের কাগজে কলমে, সেটা কিন্তু বাস্তবে নাই। এই জন্যে যানজট। যে জায়গায় পার্কিং করার কথা না সেই জায়গায় পার্কিং করে, যে জায়গায় মনে করেন গাড়ি দাঁড় করানোর কথা না সেই জায়গায় গাড়ি দাঁড় করা হয়, যে জায়গায় প্যাসেঞ্জার নেওয়ার কথা না সে জায়গায় প্যাসেঞ্জার নেয়। এইটা থেকে আগে আমরা সচেতন হইতে হইব, যে আমরা সচেতন হইলে যায় যানজট কমবে। খন্দকার রাকিবুল হাসান, উনি তো আসলে ওনার বাস্তব অভিজ্ঞতাটা বললেন, বা ওনার জায়গা থেকে নিজের আত্মসমালোচনা, কিন্তু আমাদের সিস্টেমেও তো কিছু আসলে ঘাটতি নিশ্চয়ই আছে। যেমন একটা বাসযোগ্য শহরে 25% থাকা দরকার ফুটপাত, যেখানে ঢাকা শহর 8% আছে। কিংবা একই লেনে যে আমাদের 4 চাকা, 3 চাকা, 2 চাকা যানবাহন চলছে, সেটার কথা যদি বলি, কিংবা আমাদের যে একমুখী রাস্তা নেই তেমন, আবার বিভিন্ন জায়গায় রাস্তা দখল করে বিভিন্ন মোবাইল কোম্পানির টাওয়ার গড়ে উঠছে, রাস্তা সংকুচিত হয়ে উঠছে, আমাদের ফুটপাতগুলো দখলে আছে, সেই জায়গাগুলোও নিশ্চয় রয়েছে। এবার আপনার অভিজ্ঞতা শুনেছি, যানজট আসলে কেন হয়, কেন কমছে না? কেন যানজট হয় বা ঢাকা শহরে কেন যানজট হচ্ছে, তা গত 5ই
অগাস্টের আগে তার যত কারণ ছিল সকল কারণই এখনো এক্সিস্ট করছে। 5 তারিখের পরে নতুন যেটা উপসর্গ হয়েছে যে আমাদের সারা দেশের মতোই আমাদের ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা মানে আমাদের পুলিশিং, ট্রাফিক পুলিশিং এই সিস্টেম যখন অকার্যকর হয়ে পড়ে তখন যে কদিন আমাদের স্টুডেন্টরা রাস্তায় ছিল এ কদিন তবু মানে লোকজন কিছুটা প্রতিকার পেয়েছে। তার পরবর্তী অবস্থাটা আবার অনেক বেশি খারাপ ছিল। এখন হয়তোবা মানে ট্রাফিক সিস্টেম, ট্রাফিক পুলিশ সিস্টেম আমি বলবো যে এরা কতটুকু মানে কভারেজ দিতে পারছে এটা ঠিক আমি শিওর না। আজকে যদি ট্রাফিক পুলিশ ডিপার্টমেন্ট থেকে কেউ আসতো তাহলে তিনি বলতে পারতেন। কিন্তু আমি শুধু যে কথাটা আগে বলেছি এবং আজকেও বলবো যে ঢাকার মতো একটা অত্যন্ত জনবহুল শহরে যানজট সৃষ্টি হওয়ার যত রকম কারণ আছে তত রকম কারণই আমাদের রাস্তায় এখনও এক্সিস্ট করছে এবং এখন পর্যন্ত কোনো এজেন্সি আমরা এমন কোনো পদক্ষেপ নিতে পারি নাই যে পদক্ষেপের কারণে যানজট কমবে, বরং আমরা যতগুলো পদক্ষেপ নেই ওই সমস্ত পদক্ষেপে আরও যানজট ক্রমশই বাড়ছে। দেলোয়ার ভাই, আপনি বলছিলেন যে আইন না মানা কিংবা আইন না জানার একটা ব্যাপার থাকে, কিন্তু একই মানুষ ধরেন একই ড্রাইভার, একই গাড়ির হেল্পার, তারা একটা সাধারণ রাস্তায় যে আইনগুলো মানছেন না, হয়তো যেখানে সেখানে যাত্রী নামাচ্ছেন, যাত্রী ওঠাচ্ছেন, এই কাজগুলো করছেন, একই মানুষ ক্যান্টনমেন্ট এরিয়াতে গেলে হয়তো আইন মানছেন, সেখানে তার গতিটা ঠিক রাখছেন, যেখানে সেখানে গাড়ি থামাচ্ছেন না, পার্কিং করছেন না। এটা কেন মনে হয় আপনার? ক্যান্টনমেন্ট তো আসলে একটা নির্দিষ্ট এরিয়া, ওইখানে দাঁড়ানোরও মনে করেন প্যাসেঞ্জার দাঁড়ানোর একটা সিস্টেম আছে, যেখানে সেখানে মনে করেন ওইখানেও ক্যান্টনমেন্টে প্যাসেঞ্জার দাঁড়ায় না, তারা নির্দিষ্ট যে জায়গায় স্টপেজ সে জায়গায় দাঁড়ায়। আর আমাদের এই ক্যান্টনমেন্টের বাইরে ঢাকা শহরে যে কোনো জায়গাতে মনে করেন আপনার প্যাসেঞ্জারও যাত্রীরাও তাদের মনে করেন যে নিয়মটা ওনারা মানে না, যে কোনো জায়গায় দাঁড়ায়, বাসকে সিগন্যাল দেয়, রিক্সাকে সিগন্যাল দেয়, আপনার যে যাত্রীবাহী যে যানবাহনগুলো আছে তাদেরকেও তারা সিগন্যাল দেয়। তো বাধ্য হইয়া ওইখানে মনে করেন গাড়ির ড্রাইভার বলেন তারাও মনে করেন ওই জায়গাতে ব্রেক করে। ব্রেক করার কারণে একটা যাত্রী দুইটা যাত্রী উঠতে 10 মিনিট দিয়ে তখন ওই পিছনে জঞ্জাটের সৃষ্টি হয়ে যায়। আচ্ছা, বাইরের সিস্টেম মানে আপনার কথা হচ্ছে যে যাত্রীদেরও আসলে দোষ আছে, তারা যে কোনো জায়গায় উঠতে চান, নামতে চান, তাদেরকে না নামাইলে আবার গাড়ির ড্রাইভার এবং কি গাড়িওয়ালাদেরও দোষ। যদি যাত্রীকে যে নির্দিষ্ট জায়গায় না নামাইলে তারাও মনে করেন ড্রাইভার এবং হেল্পার এবং কন্ট্রাক্টরের সাথেও কিন্তু রাফ ব্যবহার করে। আমাদের সবাইই মনে করেন অসচেতনার অভাব। যতদিন পর্যন্ত আমরা সচেতন না হব ততদিন পর্যন্ত আমাদের এরকমভাবে চলবে মনে হয়। একটা কথা আপনি বলেন, এখানে একটু জানি যে আপনার কি মনে হয় যে ঢাকা শহরে কোন জায়গায় আসলে যাত্রী নামানো যায়, কোন জায়গায় যায় না, এটা পরিষ্কার সবার কাছে? আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ও শিজ, এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন। সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডের মতন নতুন। আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই, সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। আসলে সরকার তো একটা নির্দিষ্ট বাস স্ট্যান্ড স্টপেজ যেটা এটা আগে কিন্তু এরকমভাবে ছিল, বিগত আগে এরকমভাবে ছিল যে অমুক জায়গায় বাস থামবে, অমুক জায়গায় স্টপেজ, সিটি কর্পোরেশনের একটা স্টপেজ ছিল, মানুষ এই অপেক্ষা করতো ওই জায়গাতে। আসলে এখন কিন্তু ওইরকম অপেক্ষার জায়গাও নাই, ওরকম স্টপেজও নাই যে সে জায়গাতে যন্ত্রভাবে মনে করেন মানুষ দাঁড়ায়, আর বাসও যন্ত্রভাবে মনে করেন ওইখানে ব্রেক করে দাঁড়ায় প্যাসেঞ্জার উঠায়। আচ্ছা, এটাতে আপনাদেরও অসুবিধা, তার মানে কোনো নির্দিষ্ট জায়গা থাকলে আপনাদেরও সুবিধা, যাত্রীদেরও সুবিধা, জ্যামও হয় না। তাই তো, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যানজট নিরসনের জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হয়, চলুন আমরা এক নজরে দেখে আসি। কমাতে হবে অবৈধ রিকশার দৌরাত্ম্য,
ফুটপাত দখলমুক্ত করতে হবে, যত্রতত্র বাস ও গণপরিবহন থামানো বন্ধ করতে হবে অবৈধ পার্কিং, বাড়াতে হবে গণপরিবহন, নিয়ন্ত্রণ করতে হবে প্রাইভেট কার, একই লেনে অধিক গতি ও ধীর গতির গাড়ি চলাচল বন্ধ করতে হবে, 4 চাকা, 3 চাকা ও 2 চাকার গাড়ির জন্য পৃথক লেন নির্দিষ্ট করতে হবে, বেশিরভাগ রাস্তা একমুখী করতে হবে, কমাতে হবে রোড ক্রসিং, চৌরাস্তাগুলোতে টানেল নির্মাণ করে যানবাহন ক্রসিং এর ব্যবস্থা করতে হবে, বড় মার্কেট ও বাজারগুলোর উপর ফ্লাইওভার নির্মাণ করতে হবে, পানি, বিদ্যুৎ, গ্যাস ও টেলিফোন লাইন স্থাপন ও মেরামত, সড়ক মেরামত সহ বিভিন্ন কাজ করার দায়িত্বে নিয়োজিত সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন করে রাস্তা খোঁড়াখুড়ির কাজ করতে হবে, শহরের ব্যস্ত এলাকা থেকে বাস টার্মিনাল উঠিয়ে নিতে হবে, রাজধানী শহরের শিল্প প্রতিষ্ঠানগুলোকে শহরের বাইরে স্থাপন করতে হবে, কিছু শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও অফিস শহরের বাইরে স্থানান্তর করতে হবে, ঢাকা শহরে ঢোকা ও শহর থেকে বের হওয়ার রাস্তাগুলো প্রশস্ত করতে হবে, ট্রাফিক আইন সম্পর্কে জানা ও আইন মানার ব্যাপারে গণসচেতনতা বাড়াতে কার্যক্রম গ্রহণ করতে হবে, বিদ্যমান ট্রাফিক আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। খন্দকার রাকিবুর রহমান, আপনার কাছে আসতে চাই। অনেকগুলো কাজের কথা শুনলাম, আমরা দেখলাম, তার পাশাপাশি আর কি করা যায় এবং এই কাজগুলোতে নিশ্চয়ই সমন্বয় দরকার, কোনো একক প্রতিষ্ঠান বা সংস্থা দিয়ে নিশ্চয়ই এটা বাস্তবায়ন সম্ভব না। আপনার কি মনে হয় কোন কোন জায়গায় আমরা দায়িত্বশীল কর্তৃপক্ষকে রাখতে পারি এই যানজট কমানোর জন্য? এই ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনার জন্য একটা ট্রাফিক ম্যানেজমেন্ট কমিটি আছে। আচ্ছা, এটা এই ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের যে নির্বাহী পরিচালক তিনি হলেন এটা সভাপতি, এবং এটাতে পুলিশ, রাজুক, সিটি কর্পোরেশন, বাস মালিক সমিতি, শ্রমিক সমিতি, এরকম যত ধরনের স্টেক হোল্ডার্স আছে এই সকল স্টেক হোল্ডার্সরা এটার সদস্য। কিন্তু এটা আমিও পারিনি, এখন তো বোধহয় এটা আরও ইনঅ্যাক্টিভ। এই কমিটি কখনোই পূর্ণাঙ্গভাবে সক্ষমতা অর্জন করেনি যে এই কাজটা করার জন্য। সেই কারণগুলো আসলে কারণগুলোর মধ্যে একটা কারণ যদি বলি যে এটা হলো যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের ইগো বা দ্বন্দ্ব। যেমন ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা, এটা শুনলেই সকলেই আগে ট্রাফিক ডিপার্টমেন্টকে মানে এটা নক করেন। যেমন আমরা পত্রপত্রিকায় দেখেছি যে মাননীয় প্রধান উপদেষ্টা এই ঢাকা শহরের যানজট কীভাবে দ্রুত নিরসন করা যায় তার জন্য বুয়েটের শিক্ষক, বিশেষজ্ঞ এবং পুলিশের লোকজনকে বলেছেন। তাহলে এখানে কথা যে তাহলে এটা কি তার নলেজে আমরা কেউ নিতেই পারি নাই হয়তো, যে অলরেডি একটা ট্রাফিক ম্যানেজমেন্ট কমিটি সরকারের এক্সিস্ট করতেছে। তা এখন এই ডিটিসির যে এক্সিকিউটিভ ডাইরেক্টর তিনি একজন গভর্নমেন্টের অ্যাডিশনাল সেক্রেটারি, এখন তার সভাপতিত্বে এই মিটিংয়ে দেখা গেলো যে রাজুকের চেয়ারম্যান মেম্বার, রাজুকের চেয়ারম্যান সাহেব তো আসেনই না, মেম্বারও আসেন না, পরিচালক বা তারপরেও নিচের লেভেলের একজন লোকরে অনেক টেলিফোন করে আনতে হয়। ট্রাফিকেরও পুলিশ কমিশনার আছেন এটার সদস্য। তো দেখা গেলো যে শেষ পর্যন্ত আমরা এমনও অবস্থা হয়েছে যে দেখা গেলো যে কোনো একজন ডেপুটি পুলিশ কমিশনার হয়তো এসছেন, প্রথম কোনো একজন ভালো এডিশনাল কমিশনার লেভেলের লোকজন এখানে এসছেন, অনেক নিয়মিত এসছেন। আমাদের মিস্টার মফিজ একজন এডিশনাল কমিশনার ছিলেন, খুবই চমৎকারভাবে ট্রাফিকে কাজ করেছেন, আরও কয়েকজনের নাম আমি বলতে পারি। কিন্তু তারপর আস্তে আস্তে ওনারা বদলি হয়ে অন্যত্র যাওয়ার পর দেখা গেলো যে একজন জয়েন্ট কমিশনার আসেন, একজন ডেপুটি কমিশনার আসেন। কাজে যিনি পলিসি নিজ ডিপার্টমেন্টে বাস্তবায়ন করতে পারবেন ওই পর্যায়ের কেউ এখানে এসে ওই ধরনের ভূমিকা মানে রাখেননি, যে কারণে এই কমিটির যাই কিছু সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে পারেনি। এরপরের বিষয়টা যেটা হলো যে গত সরকারের আমলে যে বাস রুট ফ্র্যাঞ্চাইজি একটা কমিটি করা হয়, যে বাস রুট ফ্র্যাঞ্চাইজি কমিটি, এর মাধ্যমেই যানজট নিরসন। তো এটা আমাদের ঢাকা দক্ষিণের মেয়রকে এটার উনি ছিলেন এটার সভাপতি, ঢাকা উত্তরের মেয়র ছিলেন। এরপর আমাদের ডিটিসির এক্সিকিউটিভ ডাইরেক্টর সে ছিল এটার সদস্য সচিব। এরকম 10 থেকে 12 জনের একটা কমিটি। এই কমিটি কয়েক বছর যাবৎ বিভিন্ন রকম মানে কাজ করেছে। তারা বাস রুট ফ্র্যাঞ্চাইজি করার জন্য বেশ কিছু পদক্ষেপ তারা নিয়েছিল, এবং তার মধ্যে
প্রথমে একটা রুট পাইলটিং করে ঘাটার চর থেকে পর্যন্ত যাত্রাবাড়ি পর্যন্ত, এটা একটা পাইলটিং করার চেষ্টা করা হয়। তারপর আরও কয়েকটা রুট মানে পাইলটিং করে, যে পর্যন্ত আমি ওখানে মানে চাকরি করতাম। কিন্তু ওটা আক্ষরিক অর্থে ততটা সফলতা অর্জন করতে পারেনি, যতটুকু সম্ভব চেষ্টা করা হয়েছে। এখন আমাকে যদি আজকের প্রেক্ষিতে বলতে হয়, তাহলে আমি বলবো যে এটা প্রথম আগে দুইটা মানে ভাবে আর কি এটাকে চিন্তা করতে হবে। একটা হলো যে বর্তমান যে অবস্থা আছে, এই বর্তমান অবস্থায় যা কিছু আছে এটাকে নিয়েই কিভাবে আগামী 1 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে একটা ভালো অবস্থায় আমরা যেতে পারি। এই জন্য আগের যে কমিটিটা আছে ওই কমিটিটাকে টোটালি রিফর্ম করতে হবে। আচ্ছা, এবং এই কমিটিটাকে রিফর্ম করতে হবে, যেহেতু আমরা জানি যে সিটি কর্পোরেশনে এখন আর নির্বাচিত মেয়র নাই। হ্যাঁ, এখন যারা প্রশাসক হিসেবে কাজ করছেন তাদের যে দৈনন্দিন ব্যস্ততা আছে, ওই দৈনন্দিন ব্যস্ততা মানে শেষ করে এই কাজে তাদের পক্ষে সময় দেওয়া সম্ভব না। কিন্তু এটাই যদি এখন ঢাকা শহরের 1 নম্বর সমস্যা হয়, তাহলে 1 নম্বর প্রায়োরিটি দিয়েই এই কমিটিটাকে একটা রিফর্ম কমিটি করতে হবে। এবং আমার মতে এখন যেহেতু ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই সরকার এসছে, আমি নিজে মনে করি যে পদ্ধতিতে আমাদের আর কি ছাত্রদেরকে নিয়ে এই উপদেষ্টার সহকারী বা আশেপাশে বা উপদেষ্টা নিয়োগ করা হয়েছে, এরকম 2-3 জনকে মানে নিয়ে তাদের নেতৃত্বেই এই কমিটিটাকে যদি পুনর্গঠন করা হয়, তাতে আমাদের বুয়েটের বিশেষজ্ঞ অন্তত 2 জন আছেন। হ্যাঁ, খুবই ভালো। প্রফেসর হাদিউজ্জামান আছেন, আরেকজন প্রফেসর আছেন, এবং আরও কয়েকজন এক্সপার্ট আছেন আমাদের। এই কয়েকজনকে দিয়ে এবং আগের যে যাত্রী কল্যাণ সমিতি, যারা আসলে মানে আওয়ামী লীগ গভর্নমেন্ট যাত্রী কল্যাণ সমিতিকে একদম মানে কোনো মানে সেই টক শোতে আসলে আমরা পাশে বসে আলোচনা করাও আমাদের জন্য ততটা নিরাপদ ছিল না, এরকম অবস্থা। এরকম যাত্রী কল্যাণ সমিতির একজন প্রতিনিধি থাকতে পারে। আর ওনাদের মধ্যে এটাকে বলে ঢাকায়েব বাকায়েব, মানে যারা ঢাকা পরিবহন সমিতির মালিক, এদের প্রতিনিধি অবশ্যই লাগবে। আগেকার ফেলিউরের একটা বড় কারণ ছিল এরকম যে এই পরিবহন মালিক সমিতি বা পরিবহন শ্রমিক সমিতি এর সাথে সরকারি দলের খুব অঙ্গাঙ্গী সম্পর্ক থাকে, মানে রাজনৈতিক প্রভাবও এখানে ছিল। রাজনৈতিক প্রভাব সম্পূর্ণই থাকে। হ্যাঁ, রাজনৈতিক হাতিয়ারই হলো এই মানে মানে কি যে আগে ছিল যে হরতালে গাড়ি বন্ধ করা, এখন হলো হরতালে গাড়ি চালু রাখা। এই জন্য পরিবহন মালিক সমিতি, পরিবহন শ্রমিক সমিতি। দেলোয়ার ভাই আপনার সাথে একমত মনে হচ্ছে। পরিবহন মালিক সমিতি, পরিবহন শ্রমিক সমিতি, তাদের কথা ছাড়া এখানে সাধারণ কোনো বাস ওনারই নেই। যতই বাস ওনার থাকুক, এরা খুব সাধারণ লোক, নিরীহ নির্বিবাদী টাইপের লোক। তার ভাঙ্গাচোরা পুরনো বাস, হ্যাঁ, সে হয়তো দিন শেষে কিছু টাকা পায়, কেউ খুব কম টাকা পায়, কেউ বেশি টাকা পায়। হ্যাঁ, এগুলোর ব্যবসাটা অন্যরকম। ব্যবসাটা এই জায়গায় রাজনীতিকরণে দেলোয়ার ভাই কি বলবেন? আসলে আমাদের এই সড়ক পরিবহন বলেন, আমাদের বাংলাদেশ ট্রাক ড্রাইভার্স ও কভারম্যান ইউনিয়ন বলেন, এই রাজনীতিকের মধ্যে জড়িত হইয়া আমাদের এই রাজনৈতিক ছত্রছায়ার কারণে আমাদের এই প্রসেসগুলা, স্যার যে কথাটা বলছে, এই প্রসেসগুলো আগে হইতে পারে না একমাত্র রাজনৈতিক ছত্রছায়ার কারণে। কেননা যেখানে কমিটি হবে, যেখানে এসব কমিটি হবে, সাব কমিটি হবে অথবা কমিটি হবে, যে যার যে দায়িত্ব, তারা এই দায়িত্বগুলো পালন করতে পারে না একমাত্র রাজনীতির কারণে। ওই জায়গাতে সরকারি দলের কাউকে না কাউকে বড় পোস্টে দিতে হবে। যেমন উনি আমাদের দক্ষিণের যে সাবেক মেয়র তাপস সাহেব, উনি ছিল এমপি, হয়েছে উনি মেয়র, এমপির জায়গাতে টাকা কম, আইসে মেয়রের জায়গাতে টাকা বেশি। এই জায়গাতে আইসে আবার উনি আবার এই যে ঘাটাচর যে পরিবহনের কথাটা স্যার বলল, এই জায়গাতে উনি আসছে, আইসা ওনার প্রথমে কত হামতাম এটা সেটা, পরবর্তীতে দেখলাম এই প্রজেক্ট ওনার জিরো। ওই যে রাজনৈতিক প্রভাবের কারণে আমাদের এগুলা সফল হয় না। আর যদি যোগ্য লোককে যোগ্য জায়গা দেয়, যেই লোক যে কাজের অভিজ্ঞতা, আমি একজন ড্রাইভার ছিলাম, আমি গাড়ির মালিক হয়েছি, আমি এই গাড়িটার সম্বন্ধে বুঝি, এই গাড়িটা কেমনি কী করলে কী করতে হইব, আমি ড্রাইভার হয়েছি, আমি ইন্টারভিউ দিয়ে লাইসেন্স নিছি, আমি বহুত আগে ড্রাইভার ছিলাম, এখন আমি বুঝি কোন জায়গায় গাড়িটা দাঁড় করালে কী হবে, কোন জায়গায় দাঁড় না করালে
খারাপ হবে না ভালো হবে সেটা আমি বুঝি। আমার জায়গায় যদি এমন অভিজ্ঞতার লোক না হয় তাহলে তো অঘটন তো ঘটবে। তদ্রূপ এই কমিটিগুলোরও নিয়ম হলে এটা সম্পূর্ণ সরকার দলীয় ছত্রছায়ার কারণে আমাদের দেশে আমরা কোনো কাজে আগাইতে পারি না। সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না, রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই সমস্যাটা আসলে এত বড় যে সমাধানের জায়গায় এক পর্বে কথা শেষ করা খুব কঠিন। আমরা এই ব্যাপারটি নিয়ে পরের পর্বে কথা বলতে চাই, নিশ্চয়ই আপনাদেরকে সঙ্গে পাবো। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন আমাদের। প্রিয় দর্শক, ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর একটি। এই শহরে গাড়ির সংখ্যার অনুপাতে রাস্তা খুবই কম। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চের গবেষণা অনুযায়ী ঢাকা বিশ্বের সবচেয়ে ধীরগতির 20টি শহরের একটি। ঢাকা ছাড়াও ধীরগতির 20 শহরের মধ্যে আছে বাংলাদেশের আরও 4টি শহর: চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা ও ময়মনসিংহ। সুতরাং শুধু ঢাকা নয়, আমাদের পুরো দেশকে যানজট মুক্ত না করতে পারলে এই সমস্যার সুদূর প্রসারী ফলাফল হবে ভয়ঙ্কর। ধীরগতির শহরের মানুষের জীবনও হয়ে পড়বে গতিহীন, কিন্তু আমরা তা চাই না। দর্শক, আগামীকাল আবারও আমরা আলোচনা করব যানজটের নানা কারণ সহ ঢাকা শহর যানজট মুক্ত করে নাগরিক জীবন নিরুপদ্রব ও গতিময় করার উপায় নিয়ে। নিশ্চয়ই আপনারা সঙ্গে থাকবেন। বিদায় নিচ্ছে আজ।